বন্ধুরা, যারা ভাবছিলেন যে নরেন্দ্র মোদী বা বিজেপি এবার একক দক্ষতায় ২৭২ আসন পায়নি, তার অনেক আগেই তাদের দৌড় থেমে গেছে, ২৪০-এ থেমে গেছে। ফলে শরিক নির্ভরতা একটা সরকার চালাতে হচ্ছে এবং সেই জন্য নরেন্দ্র মোদী, বিজেপি অনেক বেশি অর্থোডক্স হয়ে যাবে, অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যাবে। বিশেষ করে তারা খুব ভালো করে জানেন যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের উপর যে ডিপেন্ডেন্সি আছে, সেই জায়গা থেকে তারা যে কোনো সময় পাল্টি খেতে পারেন। ফলে এমন একটা দলের সঙ্গে তাদের সখ্যতা বাড়াতে হবে, যে দলটা তাদের প্রয়োজনে বাইরে থেকে সমর্থন করে দেবে, প্রয়োজনে যখন ফ্লোর টেস্ট হবে বাইরে থেকে তারা সাংসদ সাপ্লাই করে দেবে বা ওয়াকআউট করে গিয়ে একটা ভোটের সুবিধা করে দেবে। আর সেই দলটা যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস হয় তাহলে তো কোনো কথাই নেই, কেননা ২৯ জন সাংসদ শুধুমাত্র লোকসভাতে রয়েছে, রাজ্যসভাতেও আসন সংখ্যা খুব একটা কম নয়। ফলে এই তৃণমূলকে এবার আরও বেশি করে বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী বা বিজেপি দেখতে শুরু করবে। ফলে বাংলায় যেসব চাপ চলছিল, বাংলায় যেসব দুর্নীতি নিয়ে কথা উঠছিল, বাংলায় যেসব কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সমস্ত কিছুর রাস্তা থেকে নরেন্দ্র মোদী এবার সরে আসতে বাধ্য হবেন। এই চাপের কাছে মাথা নত করে ক্ষমতা ধরে রাখতে, ক্ষমতার লোভ সামলাতে না পারা নরেন্দ্র মোদী চুপচাপ হয়ে যাবেন। যাদের এই ভাবনা ছিল, তাদের সেই ভাবনাকে আজকে যমুনার জলে ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, অমিত শাহরা এটা স্পষ্ট করে দিলেন যে সংখ্যাটা তাদের কাছে ফ্যাক্টর নয়, তারা কাজটা দিয়েই তাদের জায়গাটা স্পষ্ট করতে চান। ফলে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় এবং কেন্দ্রের কথা মতো না চললে কোনো ফান্ড নয়। অর্থাৎ কেন্দ্র টাকা দেবে আর কেউ দাদাগিরি করবে আর নিজেদের নামে সমস্তটা চালাবে, টাকা নয়ছয় হবে, দুর্নীতি হবে, লুটে ফুটে খাবে, ওই সব দিন শেষ। নরেন্দ্র মোদী তৃতীয় টার্মের প্রথমেই স্পষ্ট করে দিলেন, বাংলা নিয়ে কোনো শিথিলতার কোনো জায়গা নেই। টিট ফর ট্যাট হবে। যদি কেন্দ্রের কথা শুনে চলো, যদি দুর্নীতি না করো, তাহলে তোমাদের জায়গা অন্য রাজ্যে যেমন আছে সেই একই জিনিস থাকবে। আর যদি না করো, যতই চিৎকার চেঁচামেচি করো, যতই বাংলা থেকে কম আসন পাঠাও, ডোন্ট কেয়ার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপোষহীন হবে। আর সেটা আজকে আবারও স্পষ্ট করে দিল নরেন্দ্র মোদী সরকার, এবং তার ফলে চূড়ান্ত রকমের গাড্ডায় পড়তে চলেছে এই রাজ্যের সরকারটি, অর্থাৎ নবান্ন। তাদের রাত্রের ঘুম হারাম হতে চলেছে। কিভাবে, সেটাই ব্যাখ্যা করব বিস্তারিতভাবে এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রকমের কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেটা ১০০ দিনের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, কেন্দ্র কিন্তু স্টপ করে দিয়েছে সেই জায়গাটা। কেন স্টপ করে দিয়েছে সেই জায়গাটায়? কেননা দুটো কারণ। এক, সেখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং দুই, যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে যে রাজ্য সরকার কেন্দ্রের টাকা নিচ্ছে, নিজেদের বলে চালাচ্ছে, অথচ তার কোনো রকম কোনো হিসেব কেন্দ্রকে দিচ্ছে না। ফলে সেখানে যে পরিমাণ দুর্নীতি জানা যাচ্ছে, তার থেকেও বৃহত্তর দুর্নীতি হচ্ছে, এই ব্যাপারে কেন্দ্র একদম নিশ্চিত হয়ে গেছে। এই জন্যই কিন্তু এইসব ফান্ড বন্ধ হয়ে গেছে। এবং এর ফলে কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলায় যে বিজেপির আসন ২০১৯ থেকে কমেছে, এই বিষয়ে কিন্তু অনেকেই মন্তব্য করতে শুরু করেছেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করেন যে এই ১০০ দিনের টাকা, এই আবাস যোজনার টাকা, এটা এখানকার তৃণমূল নেতারা ছোটোখাটো চুরিটারি করছিল, সেসব ঠিক আছে, কিন্তু কেন্দ্র যেহেতু সার্বিকভাবে দিচ্ছে, সেই জায়গাটায় বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপিকে তারা বাংলা বিরোধী মনে করছে এবং সেই জায়গা থেকে তারা ভোট দেয়নি। এবং ২০২৪-এর যে ফলাফল সামনে এসছে, তারপর বোধহয় নরেন্দ্র মোদীর সরকার মাথা ঝোঁকাতে শুরু করবে এবং এই সব যে কেন্দ্রীয় ফান্ডের টাকা আটকে আছে, সেগুলো রিলিজ করতে শুরু করবে। কেননা এইভাবে রাজনীতি করলে পশ্চিমবঙ্গে জেতা যাবে না। কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন, তিনি যে সরকারটা চালাচ্ছেন, তারা কিন্তু কোথায় জিতলাম কোথায় জিতলাম না এইটা ফ্যাক্টর নয়, তারা যে সুশাসনের কথাটা বলেছেন, সেইভাবেই তারা এগিয়ে চলতে চান। কিভাবে? যেটুকুনি জানা যাচ্ছে যে সমগ্র শিক্ষা অভিযান যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে রাজ্য সরকারকে আর একটি পয়সাও দেওয়া হবে না, এই কথা স্পষ্ট করে দিল কেন্দ্র। শুধুমাত্র তাই নয়, এই যে কেন্দ্রীয় অর্থবর্ষ, অর্থাৎ ১ এপ্রিল থেকে যে আর্থিক বছরটা শুরু হয়েছে, ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয়েছে, সেখানে তো একটি পয়সাও এই রাজ্যকে দেওয়া হয়নি, কোনো টাকা বরাদ্দ করা হয়নি। তাই নয়, প্রিভিয়াস যে ইকোনমিক্যাল ইয়ারটা ছিল, ফিনান্সিয়াল ইয়ারটা ছিল, সেখানে জানুয়ারি থেকে এখনও অবধি রাজ্যের প্রায় ২,০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
এবার আপনারা প্রশ্ন তুলতে পারেন যে এটা তো কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, তাহলে সত্যিই তো বাংলায় জিততে পারেনি, তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে, যেভাবেই জিতুক জিতেছে, সেই জায়গাটাকে কি রাগ মেটাচ্ছে? না, একদমই তাই নয়। যেটুকুনি জানা যাচ্ছে যে এই যে কেন্দ্রীয় প্রকল্পটি রয়েছে, এখানে কেন্দ্র সরকার দেয় 60% টাকা, আর রাজ্য সরকারের খাত থেকে যায় 40% টাকা। এবার যেটা কেন্দ্র বলছে যে এই এই জায়গায় টাকাটা পেতে গেলে কেন্দ্রের একটি চুক্তি আছে, সেটা হচ্ছে পিএম শ্রী চুক্তি। সেই চুক্তিটা নবান্নকে ফলো করতে হবে, এই রাজ্য সরকারকে ফলো করতে হবে। মানে এটা শুধু নবান্ন স্পেসিফিক নয়, সমস্ত রাজ্যের কাছেই এই নির্দেশিকা গেছে। পিএম শ্রীটা কি? প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতবর্ষের সমস্ত স্কুলকে এক ভারত এই ভাবনায় যে বেঁধে ফেলা, অর্থাৎ কোথাও উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কোথাও হচ্ছে না, এই জায়গাটা নয়, সমস্ত যে ভারতবর্ষের স্কুলগুলো রয়েছে তাদেরকে এক ভাবনায় বেঁধে ফেলা, তাদের ইনফ্রাস্ট্রাকচার একভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতের যে স্কুলিং সিস্টেমটা রয়েছে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। এটার জন্যই কিন্তু পিএমশ্রী বা প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া এই জিনিসটা করা হচ্ছে। এবং এর অন্তর্গতই হচ্ছে স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি, এই যে বিভিন্ন রকম অন্যান্য যে কাজগুলো হয় সেইগুলো কিন্তু এর আওতায় হচ্ছে। এখন রাজ্য সরকারকে যখন এর সঙ্গে চুক্তি করতে বলা হয়েছিল, এই মৌ চুক্তিটা করতে বলা হয়েছিল, রাজ্য সরকার ডিনাই করেছে এবং রাজ্য সরকার আবারও একটা নোট পাঠিয়েছে যে আমরা এই ধরনের কোনো চুক্তি করব না, কেন্দ্র সরকার যে চুক্তিটা পাঠিয়েছে সেটাই অসাংবিধানিক, সুতরাং আমরা মানছি না, মানব না, আমরা আমাদের মতো করে চলবো, কিন্তু টাকা আমাদের দিতে হবে। কেন্দ্র সরকার একদম এটাকে উৎখাত করে দিয়েছে, বলেছে না, এরকম শোনা হবে না। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এই টাকাটা কিন্তু রাজ্যের গোঁয়ার্তুমির জন্য আটকে আছে। কেন গোঁয়ার্তুমির জন্য আটকে আছে? দেখুন, টাকা পয়সা হ্যান্ডেল করে কে? অর্থমন্ত্রক। সেই অর্থমন্ত্রক থেকে গ্রিন সিগন্যাল চলে এসছে, কিন্তু শিক্ষামন্ত্রক দেখছে যে রাজ্য সরকার এগুলো তো কিছু মানছে না, অন্য রাজ্য মানছে, তাদের কোনো অসুবিধা নেই। যত অসুবিধা এই তৃণমূল সরকারের, যত অসুবিধা নবান্নের, যত অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যত অসুবিধা তৃণমূল কংগ্রেসের, সুতরাং তাদেরকে এই জিনিসটা দেওয়া যাবে না। এখন রাজ্য যদি নিজেদের গোঁয়ার্তুমি ছেড়ে এই পিএম শ্রীটা সাইন করে নেয়, তাহলেই তো কেন্দ্রের টাকাটা চলে আসবে। অর্থমন্ত্রক তো অলরেডি বরাদ্দ করে দিয়েছে। তাহলে কি সত্যিই বলা যায় নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি বাংলায় হেরে গিয়ে তারা বঞ্চনার রাজনীতি করছে? না, বরং বাংলাকেও কি রাজনৈতিক পটভূমি হয়েছে সেটা ভুলে গিয়ে গোটা ভারতবর্ষের সঙ্গে এক বন্ধনীতে আনার চেষ্টা করছে। গোঁয়ার্তুমি যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে এই রাজ্যের সরকার। এই রাজ্য সরকার হচ্ছে যে কেন্দ্র আমাদের টাকা দেবে, তাদের কোনো রকম কোনো হিসেবপত্র দেবো না, সেই টাকা নিয়ে যেভাবে খুশি আমরা চলবো এবং এক খাতের টাকা অন্য খাতে আমরা খরচ করে দেবো, আর পুরো নামটা কামাবো আমরাই তো সব করে দিচ্ছি। স্কুল বিল্ডিং দিদি করে দিয়েছে, স্কুলের পরিকাঠামো দিদি তৈরি করে দিয়েছে, দিদিকে ভোট দেবে না মানে? এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু কেন্দ্র বন্ধ করতে চাইছে, যেটা হবে না। একটা স্ট্রাকচার আছে, তুমি যখন টাকা নিচ্ছ, আর যদি তোমার মনে হয় যে তুমি তোমার মতো করে চালাবে, 100% টাকা রাজ্য সরকার দিক না, কি অসুবিধা আছে? রাজ্য সরকার তো 100% দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে 40%, মেজরিটিটা দিচ্ছে, 60%টা দিচ্ছে কেন্দ্র সরকার, আর সেখানে কেন্দ্রের কথায় মানব না। দেখুন, এর আগে যেটা হয়েছে মিড ডে মিল, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু সেখানে অলরেডি সেটা নিয়ে সিবিআই তদন্ত চলছে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা নিয়ে শিক্ষামন্ত্রীকে জানিয়েছিলেন এবং সেটা নিয়ে মামলা হয়, সেই জায়গা থেকে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। সুতরাং এইখানে যে স্কুলের পরিকাঠামোতেও সেই ঘাবলাটা নেই, সেটা কি করে জানবে? এবং যা দুর্নীতি হয়েছে তার জন্য যা তদন্ত উঠে আসবে সেটা আলাদা ব্যাপার। কেন্দ্র সরকার যেটা চাইছে যে সারা ভারতবর্ষের সমস্ত স্কুলকে এক জায়গায় বেঁধে দেওয়ার ক্ষেত্রে। এবার এটা যদি হয়, এই পিএমসিটা এখন রাজ্য সরকার কেন তাহলে সাইন করতে চাইছে না? রাজ্য সরকারের অসুবিধাটা কোন জায়গায় আছে? দেখুন, অসুবিধাটা মেনলি 4টে পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে। কি 4টে পয়েন্ট? নাম্বার 1 হচ্ছে কেন্দ্রের যে অংশটা, সেটা যে বড় অংশ, এই যে সর্বশিক্ষা অভিযান হচ্ছে বা স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তার যে বড় পার্টটা কেন্দ্র বহন করছে, সেই জিনিসটা কিন্তু সরাসরি সামনে চলে আসবে। ওই দিদির সদাহাস্যময় মুখের ছবি সব জায়গায় থাকবে না, সেখানে প্রধানমন্ত্রী বা দেশের যে ব্যাপার রয়েছে সেই জায়গাটা সামনে আনতে হবে। অর্থাৎ এখানে দিদি সব করে দিচ্ছে তা কিন্তু নয়, মেজরিটিটা যে কেন্দ্র করছে এটা কিন্তু স্কুলের দেয়ালে লিখতে হবে। এই জায়গাটা কিন্তু সামনে চলে আসবে, ওই দিদি সদাহাস্যময়ের ছবিটা শুধু আর দেখা যাবে না।
শুধুমাত্র তাই নয়, কেন্দ্র যেহেতু এখানে মেজর স্টেক হোল্ডার 60% দিচ্ছে, এই খাতের যে টাকাটা আসছে তার পয়সার হিসেব কিন্তু কেন্দ্রকে বুঝিয়ে দিতে হবে, নাহলে পরের খাতে টাকাটা বন্ধ হয়ে যাবে। খুব স্বাভাবিক ব্যাপার সেখানে। এখন এই পয়সার হিসেবটা বোঝাতে গেলে মুশকিল যেটা হচ্ছে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা সবথেকে খতরনাক অভিযোগ, সেটা হচ্ছে তারা এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করে। অর্থাৎ আসবে স্কুল ডেভেলপমেন্টের জন্য, দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে। এই ধরনের ঘটনা যদি ঘটতে পারে, সুতরাং সেই জায়গায় পয়সার হিসেব হবে, আর পয়সার হিসেব দিতে গেলেই সেখানে দুর্নীতি বেরোবে, আর দুর্নীতি বেরোলেই সেখানে ইডি সিবিআই ঢুকবে। সুতরাং একটা ভয়ঙ্কর ক্যাঁচাল জায়গা চলে যেতে পারে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, কেন্দ্রের কিন্তু শিক্ষানীতিতে বদল আসছে। যে ইতিহাস আমাদের ইংরেজরা গিলিয়ে দিয়ে গিয়েছিল এবং সেই ইকোসিস্টেমটা বাম কংগ্রেসের হাত ধরে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই ভুলিয়ে দেওয়া ইতিহাসকে চেঞ্জ করে ভারতের অ্যাকচুয়াল ইতিহাসকে কিন্তু কেন্দ্র ভারতবাসীর সামনে, ভারতবাসীর মননে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে এই সিলেবাস নিয়ে কিন্তু একটা বড় রকমের চেঞ্জ আসতে চলেছে, এবং সেই সত্যিকারের ইতিহাস জানলে কিন্তু এই রাজ্যে বহু রাজনৈতিক দলের রাজনীতি করাটা উঠে যাবে। রাজনীতি করা ছেড়ে দিন, তাদের সাধারণ মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আর এই জায়গাটাতেই কিন্তু ভয় পাচ্ছে এই বাম কংগ্রেসের ইকোসিস্টেমের কাঁধে চড়ে সোকল্ড বুদ্ধিজীবী সেজে থাকা, সাধুপুরুষ সেজে থাকা সমাজের হোমরা চোমরারা। সুতরাং সেই কেন্দ্রের টাকা নিয়ে যখন এইসব করছো, কেন্দ্র কিন্তু এবার ক্রমশ স্ট্রিক্ট হবে কেন্দ্রের যে সিলেবাসটা আছে সেটাকে ধীরে 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 ইমপ্লিমেন্ট করানোর জন্য। সুতরাং এই তিনটে যে মেজর রিজন রয়েছে, এর সঙ্গে অ্যাডিশনাল যে পার্টটা আসছে, সেটা হচ্ছে যে দেখুন, যারা স্কুলে যাচ্ছে তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষিত হবে, এবং সেখানে তারা বাড়িতে গিয়ে বলবে, জানো তো কেন্দ্র সরকার এই জিনিসটা করেছে, আজকে স্কুলে এই অ্যাক্টিভিটিটা হলো, এবং তার ফলে তার বাড়ির লোকও কিন্তু প্রভাবিত হবে, যার সরাসরি ইম্প্যাক্টটা কিন্তু ভোট ব্যাক আসবে। সুতরাং এই সমস্ত কিছুই কি রাজ্য সরকার বা রাজ্যের যে শাসক দলটা আছে তাদেরকে বিড়ম্বনায় ফেলবে না? আর সেই কারণেই তারা গোঁয়ার্তুমি করে পিএম শ্রীতে সাইন করছে না, মৌ চুক্তি স্বাক্ষর করছে না, আর সেই জন্যই কেন্দ্রের টাকাটা কিন্তু আটকে রয়েছে। এবং সেই জায়গায় আবারও মানুষকে ভুল বোঝানোর একটা প্রচেষ্টা হবে খুব অবভিয়াসলি, যেভাবে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে এবং মানুষ ভুল বুঝেছে, বিজেপির এগেনস্টে ভোট দিয়েছে, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল ম্যাটার। এই জায়গাটাতেও কিন্তু সেই একই জিনিসটা হবে। তাতে হয়তো আগামী দিনে বিজেপির ভোটটা কমবে, কিন্তু কেন্দ্র একটা জায়গাতেই স্ট্রিক্ট থাকছে যে আমরা কোনো রকমই মাথা নোয়ানোর রাজনীতি করব না। নরেন্দ্র মোদী কেন্দ্রে আছেন, তিনি সুশাসনের অঙ্গীকার দিয়েছেন, তিনি দুর্নীতিমুক্ত ভারতের অঙ্গীকার করেছেন, এবং সেই জায়গা থেকেই তিনি করবেন। তাতে তার সিংহাসন টলমল করলো, ফ্লোর টেস্টে তিনি পাশ করলেন, তার কিছু এসে যায় না। সুতরাং যারা ভাবছিলেন যে বাংলার রাজনীতিতে একটা বড় বদল আসবে, এখানকার দুর্নীতি নিয়ে একদম কেন্দ্র মুখে কুলু মেটে বসে থাকবে, এবং শো-কল্ড যেসব রাঘব বোয়ালদের কথা শোনা যাচ্ছে, যারা ভোটে ড্যাং ড্যাং করে জিতলেও কোমরে দড়ি পরিয়ে যাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সিন নেই। এই একটা সিদ্ধান্তে অন্তত স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ এখন থেকেই যদি এই আগ্রাসী মনোভাবটা থাকে, এবং রাজ্য কোনো সময় তাদের শর্তে হবে না, কেন্দ্রের টাকা নিচ্ছ মানে কেন্দ্রের শর্তেই চলতে হবে, নিয়মকানুন মেনেই চলতে হবে, দুর্নীতি করা যাবে না, এই ছবিটা প্রথম দিন থেকে নরেন্দ্র মোদী সরকার যখন স্পষ্ট করতে শুরু করে দিল, তখন এইটুকুনি আশা করা যেতেই পারে যে কোনো রাজনৈতিক সমীকরণের কাছে কোনো সো কল্ড সেটিং তত্ত্বকে আবার নতুন করে সামনে আনা সম্ভব হবে না। কি বলবেন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় টার্মে এসে বাংলা এবং বাংলা সরকারের এই মনোভাবের বিরুদ্ধে গিয়ে এই কড়া সিদ্ধান্ত নেওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।